সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়া ও পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে। এবারে জানাবো বাজেটের পর বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে দেশ বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন যে সরকার নিজেই সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ডামি নির্বাচনের মাধ্যমে ছলে বলে কলে কৌশলে গদি দখল করে নেয়, বিচার বিভাগকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেয়, এমন রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেটও বৈধ নয়। যে বাজেট ঘোষণা করা হয়েছে তা বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র। বৃহস্পতিবার বাজেট প্রতিক্রিয়ায় এই বিবৃতি দিয়ে তিনি এসব কথা বলেন। এদিকে 2024-25 অর্থবছরের জন্য পেশ করা জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জানিয়ে দেব কোটা পুনর্বহালের রায়ের দাবিতে উত্তাল ঢাবি ক্যাম্পাস। সরকারি চাকুরিতে বেতন কাঠামোর নবম থেকে 13তম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এই রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাহুলকেই বিরোধী দলনেতা হিসেবে দেখতে চায় কংগ্রেস। রাহুল গান্ধীকে ভারতের লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে দেখতে চাইছে কংগ্রেস তথা বিরোধী শিবিরের বড় অংশ। অধিকাংশ কংগ্রেস নেতা মনে করেন লোকসভায় কংগ্রেস দলনেতা হিসেবে রাহুলকেই বিরোধী দলের নেতার দায়িত্ব নেওয়া উচিত। এমনটি হলে তিনি 2029 সালে লোকসভা নির্বাচনে সরাসরি প্রধানমন্ত্রীর পদে দাবিদার হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন। এখন এই প্রস্তাবে তিনি রাজি হবেন কিনা সেটি দেখার বিষয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। অস্ট্রেলিয়া ও পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়া ও পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে। সূত্র মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলা 11টা থেকে দুপুর 12:15 পর্যন্ত গুলশানে অস্ট্রেলিয়ান হাইকমিশনার কার্যালয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিমসনের সঙ্গে বৈঠক করেছেন। এরপর পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল 5টা থেকে 5:45 পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। তবে বৈঠক নিয়ে কোনো পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। বাজেটের পর বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে দেশ, জিএম কাদের। 2024-25 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব বাজেট বলা যায় না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার বাজেট নিয়ে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী। পরোক্ষ করের কারণে জনগণের মাথায় করের বোঝা বাড়বে মন্তব্য করে তিনি বলেন, জনগণের মুক্তির উপায় নেই, পরিবেশের অভাবে বিদেশি বিনিয়োগ বাড়বে না, তাতে চাকুরির সুযোগ সৃষ্টি হবে না। এ বাজেটের পরে বাংলাদেশ একটি বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে। জিএম কাদের বলেন, বাজেট হয়েছে গতানুগতিক। গেল কয়েক বছর যা হয়েছে তার বাইরে বিশেষ কিছু নেই। দেশে অর্থনীতি সংকট চলছে, মূল্যস্ফীতি, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, আছে বেকার সমস্যা, বৈদেশিক মুদ্রা যা আয় করছে ব্যয় হচ্ছে তার চেয়েও বেশি, রিজার্ভ প্রতিদিন কমছে, এতে আমাদের টাকার মান কমছে। এগুলো উত্তরণের কোনো পদক্ষেপ বা উদ্যোগ এই বাজেটে লক্ষ্য করছি না। বাজেটের আকার 7,97,000 কোটি টাকা করার কথা জানিয়ে তিনি বলেন, পরিচালন ব্যয় হচ্ছে 5,06,171 কোটি টাকা আর উন্নয়ন ব্যয় হচ্ছে 2,81,553 কোটি টাকা। ব্যয়ের চেয়ে আয় অনেক কম। রাজস্ব আয় দেখানো হয়েছে 5,45,400 কোটি। 2,51,600 কোটি টাকার ঘাটতি হচ্ছে। ঘাটতি মেটাতে হচ্ছে দেশি ও বিদেশি ঋণ দিয়ে। ঋণ নিয়ে ঋণের কিস্তি পরিশোধ করা হচ্ছে। অভ্যন্তরীণ ঋণের সুদ 93,000 কোটি টাকা আর বৈদেশিক ঋণের সুদ 20,500 কোটি টাকা জানিয়ে তিনি বলেন, এখন ঋণ করা হচ্ছে, তার সুদ ভবিষ্যতে পরিশোধ করা হবে। এ বাজেট লুটপাটের বরাদ্দপত্র চরমোনাই পীর।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, যে সরকার নিজেই সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ডামি নির্বাচনের মাধ্যমে ছলে বলে গদি দখল করে নেয়, বিচার বিভাগকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেয়, এমন রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেটও বৈধ নয়। যে বাজেট ঘোষণা করা হয়েছে তা বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র। বৃহস্পতিবার বাজেট প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। রেজাউল করিম বলেন, জনসমর্থনহীন অবৈধ সংসদ জাতীয় বাজেট ঘোষণার নৈতিক অধিকার রাখে না। ঋণ নির্ভর বাজেটের সর্বোচ্চ বরাদ্দ ঋণের সুদ প্রদানেই চলে যাবে, অর্থাৎ এবছর আগের $12 বিলিয়ন আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধ করতে হবে, যা মোট রাজস্ব আয়ের প্রায় 1/3। তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে এ সরকারের কোনো কাজ করেনি। লুটপাটের জন্য বিদেশ থেকে নেওয়া ঋণ জনগণের উপর চাপিয়ে দিয়েছে সরকার। এই ঋণের দায় বিগত 15 বছরে যারা অবৈধভাবে ক্ষমতায় থেকে লুটপাট করেছে তাদেরকেই নিতে হবে। চরমোনাই পীর বলেন, এ সরকারের ঘোষিত নতুন বাজেট জনগণের উপর নতুন করে দ্রব্যমূল্যর খড়গ চাপিয়ে দেওয়ার বাজেট। আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন ব্যারেল প্রতি $5 কমেছে, তখন এ সরকার লিটার প্রতি 5 টাকা বাড়িয়ে জনগণকে বিষিয়ে তুলেছে। রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংসকারী এ ধরনের রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেট কখনই জনকল্যাণকর হতে পারে না। বাজেটকে স্বাগত জানিয়ে যুবলীগের আনন্দ মিছিল। 2024-25 অর্থবছরের জন্য পেশ করা জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 5টায় রাজধানীর ফার্মগেটে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল শোভাযাত্রা শেষে বক্তারা বলেন, একটি সুখী, সমৃদ্ধ, উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার 2024-25 অর্থবছরের এই জাতীয় বাজেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেগা সরকারের মেগা বাজেট এটি। এ বাজেট জনগণের বাজেট, মানবতার বাজেট, মানুষের অধিকার কল্যাণের বাজেট। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বাজেট উপহার দেওয়ায় যুব সমাজের পক্ষ থেকে বক্তারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। রাহুলকেই বিরোধী দলনেতা হিসেবে দেখতে চায় কংগ্রেস। রাহুল গান্ধীকে ভারতের লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে দেখতে চাইছে কংগ্রেস তথা বিরোধী শিবিরের বড় অংশ। সূত্রের খবর, অধিকাংশ কংগ্রেস নেতা মনে করেন লোকসভায় কংগ্রেস দলনেতা হিসেবে রাহুলকেই বিরোধী দলনেতার দায়িত্ব নেওয়া উচিত। এমনটি হলে তিনি 2029-এর লোকসভা নির্বাচনে সরাসরি প্রধানমন্ত্রীর পদে দাবিদার হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন। এখন এই প্রস্তাবে রাজি হবেন কিনা সেটি মূল প্রশ্ন। কংগ্রেস সূত্রের খবরে বুধবার দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়া জোটের নেতাদের জমায়েতে এ প্রসঙ্গে কথা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা না হলেও বিরোধী নেতাদের অনেকেই ঘরোয়া ওই আড্ডায় মত দিয়েছে যে রাহুলকেই বিরোধী দলনেতা হওয়া উচিত। বৈঠকের আগে উদ্ধব ঠাকরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, পরের বার যদি ইন্ডিয়া জোট সরকার গঠন করতে পারে আর সেই সরকারের প্রধানমন্ত্রী হতে যদি রাহুল রাজি হন, তাতে তাদের আপত্তি থাকবে না। কংগ্রেস নেতাদের মতে বিরোধী দলনেতাকে সিবিআই প্রধান, লোকপাল, মুখ্য ভিজিল্যান্স কমিশনার নিয়োগের বাছাই কমিটির বৈঠকে যেতে হয়। সেখানে প্রধানমন্ত্রী ছাড়াও প্রধান বিচারপতি থাকেন। রাহুল বিরোধী দলীয় নেতা হলে মোদির মুখোমুখি বসে নিজের মতামত বা আপত্তি জানাতে পারবেন। তবে কংগ্রেসের আরেকটি অংশের মত হল, রাহুল কোনোদিনই সারাদিন সংসদে বসে থাকার ব্যক্তি নন, ফলে তার পক্ষে বিরোধী দলনেতার ভূমিকা পালন করা কঠিন। সংসদে বসে থাকার বদলে তিনি ভারত জড়ো যাত্রার মতো প্রচার বা সংগঠন মজবুত করার কাজে বেশি আগ্রহী। এবারে লোকসভা নির্বাচনে কংগ্রেস আগের বারের চেয়ে 47টি বেশি আসন পেয়েছে, ভোটের হারও বেড়েছে, কিন্তু 99টি আসন জিতলেও বহু রাজ্যে দলটির সাংগঠনিক দুর্বলতা স্পষ্ট। 2014 এবং 2019-এর নির্বাচনের পর লোকসভায় কোনো বিরোধী দলনেতাই ছিলেন না। কংগ্রেস বৃহত্তম বিরোধী দল হলেও লোকসভায় কংগ্রেস দলনেতা বিরোধী দলনেতা তকমা পাননি, কারণ তার জন্য কংগ্রেসকে লোকসভার মোট আসনের 10% জিততে হতো। প্রথম মোদী সরকারের মল্লিকার্জুন খাড়গে এবং দ্বিতীয় মোদী সরকারের অধীর চৌধুরী বৃহত্তম বিরোধী দলনেতার পদে ছিলেন। ফলে রাহুল রাজি না হলে লোকসভার কংগ্রেসের দলনেতা তথা বিরোধী দলনেতা কি হবেন সে প্রশ্ন থেকেই যাচ্ছে। পুরনো সংসদ সদস্যদের মধ্যে শশী রাথোর, মনীষ তিওয়ারি ও কেসি রেণুগোপাল লোকসভায় জিতে এসেছেন। রেণুগোপাল রাহুলের চেয়ে আস্থাভাজন হলেও তিনি এখন কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক, ফলে তাকে লোকসভার বিরোধী দলনেতার দায়িত্ব দিলে সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরানোর দাবি উঠতে পারে।